ইতিহাসের আদ্যপান্ত চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আমরা দশম শ্রেণীর টেস্ট পেপারের সলিউশন করা শুরু করছি। প্রথম ক্লাস তোমাদের এমসিকিউ 20 এবং তারপর 16টা বিভিন্ন রকম এসএকিউ আছে, তো সেগুলো মিলিয়ে আমাদের হচ্ছে 36 নাম্বার টোটাল এমসিকিউ 90 নাম্বারের মধ্যে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, রাস্তরঙ্গিনী গ্রন্থটির বিষয়বস্তু হলো কি? আমরা রাস্তরঙ্গিনী গ্রন্থের বিষয়বস্তু কি জানি? স্থানীয় ইতিহাস চর্চা। তাহলে রাস্তরঙ্গিনী গ্রন্থে কোন জায়গার ইতিহাসটাকে বা কোথাকার স্থানীয় ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়েছে? কাশ্মীরের ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। কাশ্মীরের স্থানীয় ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। লেখককে গ্রন্থে, রাস্তরঙ্গিনী গ্রন্থের লেখক হলেন কলহন। আমরা একইভাবে জেনে নেব গুজরাটের ইতিহাস চর্চা করেছেন কে? না, গুজরাটের সোমেশ্বর রচিত কীর্তিকৌমুদী গ্রন্থে গুজরাটের ইতিহাস বর্ণিত হয়েছে। সোমেশ্বরের রাসমালা গ্রন্থেও এই গুজরাটের স্থানীয় ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় আধুনিক নৃত্যশৈলীর জনক কাকে বলা হয়? ভারতীয় আধুনিক নৃত্যশৈলীর জনক বলা হচ্ছে উদয়শঙ্করকে। 3 নাম্বার, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন এর সভাপতি কে ছিলেন? উত্তরটা আগে জেনে নিই। অপশান গ, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে। তাহলে এই জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কবে গঠিত হয়েছিল? 1823 সালে গঠিত হয়েছিল। এবং কোন উদ্দেশ্যকে কেন্দ্র করে গঠিত হয়েছিল সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। তো 4টি সনদ আইন পাশ হয়েছিল। 1813 খ্রিস্টাব্দে যে সনদ আইনটা পাশ করা হলো, সেই সনদ আইনের একটি ধারাতে বলা হয়েছিল ভারতীয় শিক্ষা খাতে 1 লক্ষ টাকা অতিরিক্ত ব্যয় করা হবে। এই 1 লক্ষ টাকা কোন খাতে ব্যয় করা হবে? অর্থাৎ আমাদের দেশীয় শিক্ষা খাতে, দেশীয় শিক্ষা বা ইংরেজি বাদ দিয়ে যে বাকি যে আমাদের দেশীয় ভাষায় যে শিক্ষাগুলো, সেগুলোকে আমরা বলছি দেশীয় শিক্ষা, আঞ্চলিক শিক্ষা। এই আমাদের দেশীয় ভাষাতে শিক্ষার প্রসার ঘটানো হবে, না ইংরেজি ভাষাতে শিক্ষার প্রসার ঘটানো হবে, এইটা নিয়ে একটা বিতর্ক দেখা গেল। এই বিতর্ককে কেন্দ্র করে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব চলে আসলো। তো 1823 সালে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হচ্ছে এবং এর সভাপতি ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে। তিনি 1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি ইংরেজি ভাষাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছেন এবং বলছেন প্রাচ্যের সভ্যতা দুর্নীতিগ্রস্ত এবং অপবিত্র, এবং ভারত এবং আরবের সমগ্র বইয়ের তাক একটা ইংরেজির একটাই তাকের মতোই। তো এরপরে যদি আমরা দেখি উইলিয়াম কেরির গ্রন্থের নাম হচ্ছে ইতিহাসমালা, এবং এই উইলিয়াম ওয়ার্ড এবং জোশুয়া মার্শম্যান, এই তিনজনকে আমরা বলছি শ্রীরামপুর ত্রয়ী বা ত্রয়ী মিশনারি। এই তিনজন মিলে 1800 সালে কি প্রতিষ্ঠা করছে? হুগলি শ্রীরামপুরে না ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করছে 1800 সালে। এবং 1818 সালে কি প্রতিষ্ঠা করছে? না শ্রীরামপুর মিশন কলেজ প্রতিষ্ঠা করছে। আলেকজান্ডার ডাফ, আগের অপশানটা আমরা দেখছি, আলেকজান্ডার ডাফ 1830 সালে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করছে, যার বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। তো এরপরে ড্রিঙ্ক ওয়াটার বেথুন আমরা সবাই জানি। বেথুন হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং এটি ছিল ভারতবর্ষে মহিলাদের জন্য প্রথম বালিকা বিদ্যালয়। চলে আসি পরের প্রশ্নে। ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা বলা হচ্ছে, তো কলকাতাতে এই বেঙ্গল গেজেট প্রকাশিত হচ্ছে কবে? না 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট প্রতিষ্ঠা করছে। এই পত্রিকাটাকে আবার আমরা বলছি হিকিস গেজেট। এবার যদি সমাচার দর্পণ অপশানে আছে, তো আমাদের যদি বলা হয় বাংলা ভাষাতে প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি? তো দিগদর্শন মাসিক পত্রিকা এবং সমাচার দর্পণ প্রথম সাপ্তাহিক পত্রিকা, দুটোই 1818 সালে প্রকাশ করছে জোশুয়া মার্শম্যান
এবং বাংলাতে প্রথম দৈনিক পত্রিকা ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর। যদিও এই সংবাদ প্রভাকর প্রথম দৈনিক পত্রিকা ছিল না, পরবর্তীকালে এই পত্রিকা দৈনিক পত্রিকাতে পরিণত হচ্ছে। পরের প্রশ্ন, কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগী ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমরা জানি এডওয়ার্ড হাইডিস্ট। বাকি কারা কারা ছিলেন? সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন এডওয়ার্ড হাইডিস্ট, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, ডেভিড হেয়ার এবং রাধাকান্ত দেব। এই চারজন হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেননি বললে আমরা ডিরোজিওকে বলতে পারি, এবং অনেক সময় রাজা রামমোহন রায়ও এই হিন্দু কলেজ প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন না বলে মনে করা হয়। পরের প্রশ্ন, ইংরেজ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ বিদ্রোহ হলো। তো আমরা জানি ইংরেজ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ বিদ্রোহ হচ্ছে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ। তো এই সন্ন্যাসী আর ফকির বিদ্রোহ প্রথম ইংরেজ বিরোধী সশস্ত্র বিদ্রোহ কবে শুরু হচ্ছে? 1763 সালে সন্ন্যাসী আর ফকির বিদ্রোহ শুরু হচ্ছে। এই বিদ্রোহে বিভিন্ন নেতৃবর্গ নেতৃত্ব দিয়েছিলেন, যাদের মধ্যে অন্যতম ছিলেন মুসা শাহ, মজনু শাহ, দেবী চৌধুরানী, ভবানী পাঠক, চিরাগ আলী, কৃপানাথ প্রমুখরা এই সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। প্রথম কোথায় শুরু হয়েছিল? না 1763 সালে এই বিদ্রোহ শুরু হচ্ছে। এবং কোথায়? ঢাকাতে, বাংলাদেশে ঢাকাতে প্রথম শুরু হচ্ছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ এবং দেবী চৌধুরানী উপন্যাসে এই সন্ন্যাসী আর ফকির বিদ্রোহ সম্পর্কে আলোচনা করেছেন। এই সন্ন্যাসী আর ফকির বিদ্রোহের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো যদি বলা হয়, ব্রিটিশ সেনাপতি টমাস এবং এডওয়ার্ড 1772 এবং 1773 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন এই বিদ্রোহে। যাই হোক, 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিদ্রোহ চলেছিল, যদিও পরবর্তীকালে এই বিদ্রোহ ব্যর্থ হয়। তো এই বিদ্রোহের কারণ কী ছিল? সন্ন্যাসী এবং ফকির, যে বাংলার সন্ন্যাসী এবং ফকির, তাদের উপরে তীর্থযাত্রায় করারোপ করা হচ্ছিল, দাড়ির উপরে কর ধার্য করা হচ্ছিল, এরকম নানান কারণে বিদ্রোহটা হয়েছিল। কোল বিদ্রোহ কবে হলো? কোল বিদ্রোহ 1831 থেকে 32 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ হয়েছিল। এরপরে ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? না বর্তমানে গুজরাট বা মহারাষ্ট্র অঞ্চলে ভিল বিদ্রোহ হয়েছিল। তোমরা ম্যাপ পয়েন্টিংয়ে দেখবে একটাই বিদ্রোহ, যেটা আমাদের গুজরাট সন্নিহিত অঞ্চল বা বোম্বাই বন্দরের কাছাকাছি অঞ্চলে এই বিদ্রোহটা হয়েছিল। 1819 সালে বিদ্রোহটা হলো এবং এই বিদ্রোহের নেতা ছিলেন শেওরাম। তো এরপরে আমরা দেখছি মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ কবে হলো? না মুন্ডা বিদ্রোহ হলো 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে। তো তোমরা মুন্ডা বিদ্রোহ সম্পর্কে আরও কিছু এক্সট্রা ইনফরমেশান জেনে রাখো। মুন্ডা বিদ্রোহের প্রধান একটা কারণ ছিল খুদকাঠি প্রথা, অর্থাৎ জমির যৌথ মালিকানা। এই জমির যৌথ মালিকানা ব্রিটিশরা এই মুন্ডাদের এলাকা দখল করার পরে, বা ছোটনাগপুর এবং তার নিকটবর্তী অঞ্চল দখল করার পরে খুদকাঠি প্রথাটাকে তুলে দেওয়া হয়েছিল এবং ব্যক্তিগত মালিকানা জমিতে প্রতিষ্ঠিত হয়েছিল। এই কারণে তো এই উলঘুলান শব্দের অর্থ কী? এবং উলঘুলান কথাটি এই মুন্ডা বিদ্রোহের সাথে জড়িত। উলঘুলান কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। আচ্ছা, তাহলে যদি আমরা বলি কোন মুন্ডা বিদ্রোহের সাথে জড়িত ছিল না, তাহলে সুই মুন্ডা কোল বিদ্রোহের সাথে জড়িত। পরের প্রশ্ন, গাও ভারতের জয় এই গানটি কে রচনা করছেন? উত্তর হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। তো এরপর অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর অপশান আছে। আমরা এই অবনীন্দ্রনাথ ঠাকুর এবং গগনেন্দ্রনাথ ঠাকুরকে আমরা পড়েছি। গগনেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ব্যঙ্গচিত্রের জনক এবং অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্র অঙ্কন করেছিলেন এবং দুজন মিলে 1907 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠা করেছিলেন, তোমরা সবাই জানো। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কি? না অনেক সময় বঙ্গভাষা প্রকাশিকাকে যোগেশচন্দ্র বাগলে বলেছেন ভারতের প্রথম রাজনৈতিক সভা, কিন্তু আমরা এখানে উত্তর হিসেবে নিতে পারি জমিদার সভা। তো বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হচ্ছে 1836 খ্রিস্টাব্দে এবং জমিদার সভা প্রতিষ্ঠিত হচ্ছে 1838 খ্রিস্টাব্দে। আমরা একটু মনে রাখতে পারি বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি গৌরীশঙ্কর ভট্টাচার্য এবং প্রথম সম্পাদক ছিলেন দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন। জমিদার সভার প্রথম সভাপতিকে? না রাধাকান্ত দেব জমিদার সভার প্রথম সভাপতি এবং প্রথম সম্পাদক প্রসন্ন কুমার ঠাকুর ও এইচ সি হ্যারি। এরপরে অপশান হিসেবে আমরা
ভারত সভা ধরতেই পারি। ভারত সভা 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম সভাপতি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু। ভারত সভার জনক বলা হচ্ছে বা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রগুরু বলা হয় এবং এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের যে গ্রন্থটা গুরুত্বপূর্ণ, এ নেশন ইন মেকিং গ্রন্থ, এগুলো আমাদের সবই খেয়াল রাখবো। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর প্রথম সম্পাদক কে ছিলেন? ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন দ্বারকানাথ ঠাকুর। 1851 খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং জমিদার সভা 1838 সালে প্রতিষ্ঠিত হলো এবং পরবর্তীকালে 1843 খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই দুটো প্রতিষ্ঠান ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1851 সালে প্রতিষ্ঠিত হলো। পরের প্রশ্ন চলে আসি। হ্যালহেডের বাংলা ব্যাকরণ গ্রন্থটি প্রকাশিত হয় কবে? হ্যালহেড ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেডের বাংলা ব্যাকরণ গ্রন্থটি প্রকাশিত হয় 1778 খ্রিস্টাব্দে। অপশান গ আমরা দেখতে পাচ্ছি 1778 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষকে? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন তারকনাথ পালিত। কোন ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলো? কবে প্রতিষ্ঠিত হলো? না 1906 খ্রিস্টাব্দে এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলো। বাংলাতে প্রযুক্তিবিদ্যার অগ্রগতির উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলো, যেটি একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ছিল। তো 1955 খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠানটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে এবং এখানকার ছাত্রছাত্রীরা টেক নামে একটি জার্নাল বা পত্রিকা প্রকাশ করেছিলেন, যা স্বদেশী আন্দোলনের সময় এই স্বদেশী আত্মত্যাগীদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিলেন এবং যারা জাতীয় শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে একটা স্বপ্ন দেখেছিলেন। পরের প্রশ্ন চলে আসি। কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে গঠিত হয়েছিল? না কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করেছিলেন জয়প্রকাশ নারায়ণ, অপশান ঘ। আর 1934 সালে এই কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়েছিল। কংগ্রেসের মধ্যে সমাজতান্ত্রিক চিন্তাধারা প্রসারের উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হলো। ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন কবে প্রতিষ্ঠিত হচ্ছে বা কবে গঠিত হচ্ছে? 1929 সালে ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন গঠিত হচ্ছে। তো আমরা সাথে জেনে নেব যে ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? না 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মাদ্রাজ লেবার ইউনিয়ন হলো ভারতের প্রথম শ্রমিক সংগঠন। এবং জাতীয় কংগ্রেসের মধ্যে অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 সালে গঠিত হয়েছিল শ্রমিকদের উদ্দেশ্যে এবং এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। পরের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সম্পাদক কে ছিলেন? তো সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সম্পাদক, এখানে অপশান অনুযায়ী স্বামী সহজানন্দ সরস্বতী হওয়া উচিত, কিন্তু এই সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী এবং প্রথম সম্পাদক কে ছিলেন? প্রথম সম্পাদক ছিলেন NG রঙ্গ প্রথম সম্পাদক এই সর্বভারতীয় কিষাণ সভার। এরপরে ভারত স্ত্রী মহামণ্ডল, এই ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেছিলেন কে? সরলা দেবী চৌধুরানী ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেছিলেন। 1911 সালে তিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করলেন। এরপর আমরা যদি দেখি তাহলে বাসন্তী দেবী নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করছেন এবং দেখো অপশান আছে উর্মিলা দেবী প্রতিষ্ঠা করছেন নারী কর্ম মন্দির। এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হলো অসহযোগ আন্দোলন পর্বে, অর্থাৎ অহিংস অসহযোগ আন্দোলন পর্বে এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। বাসন্তী দেবী, উর্মিলা দেবী, অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু প্রমুখরা এই অসহযোগ আন্দোলনের সময়কালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরের প্রশ্ন চলে আসি, অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন শচীন্দ্র প্রসাদ বসু। তো এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলো। এর আগে কয়েকটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল যাতে ভারতীয় যে ছাত্র সমাজ বা বঙ্গীয় ছাত্র সমাজ যাতে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগদান না করে। তো প্রথমে 1905 খ্রিস্টাব্দে 10 অক্টোবর কার্লাইল সার্কুলার এবং 16ই অক্টোবর যেদিন বঙ্গভঙ্গ ঘোষিত হলো এবং বাংলাতে 30শে আশ্বিন বঙ্গভঙ্গ ঘোষিত হয়েছিল। তো লিওন সার্কুলার এই 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর ঘোষিত হলো এবং
21শে অক্টোবর ঘোষিত হলো পেডলা সার্কুলার। তো এই সার্কুলারগুলো ঘোষিত হওয়ার পরবর্তীকালে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করছেন শচীন্দ্রপ্রসাদ বসু 1905 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে। আচ্ছা, বঙ্গভঙ্গ সম্পর্কে আমাদের জানতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে বঙ্গভঙ্গ আন্দোলন বা বঙ্গভঙ্গটা শুরু হলো বা বঙ্গভঙ্গ করা হলো 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর, কিন্তু বঙ্গভঙ্গের দিন ঘোষিত হয়েছিল 19শে জুলাই 1905 খ্রিস্টাব্দ। এক্ষেত্রে আমাদের আরও একটু মনে রাখতে হয় রিজলে পত্র 1903 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে রিজলে পত্র প্রথম প্রকাশিত হয়েছিল বঙ্গভঙ্গকে কেন্দ্র করে। পরের প্রশ্ন, দলিত এর বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন কে? না, অপশান খ মহাত্মা গান্ধী এই দলিত এর বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেন। পরের প্রশ্ন, ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? ভারতের লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। কারণ কি? কারণ হচ্ছে স্বাধীনোত্তর ভারত ছিল খণ্ডবিখণ্ড, প্রায় 600টি দেশীয় রাজ্যে বিভক্ত ছিল। এই রাজ্যগুলোকে একত্রিত করতে সর্দার বল্লভভাই প্যাটেলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তিনি তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। তো আমরা জানি বি.আর. আম্বেদকর গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন এবং জওহরলাল নেহরু আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। ছেড়ে আসা গ্রাম, এটা দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। স্মৃতিকথা এবং আত্মজীবনী থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের আসে। তাহলে চলে আসি আমরা দু নম্বর দাগে। এই 2 নম্বর দাগে টোটাল তোমাদের 5টা উপবিভাগ থাকবে, 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 4 এবং 5। তো এই 5টা প্রত্যেকটা দাগ নাম্বারে 4টি করে প্রশ্ন থাকবে। আমাদের এই 20টা প্রশ্নের মধ্যে টোটাল 16টা প্রশ্নের উত্তর দিতে হবে। কোন পত্রিকায় 70 বৎসর ধারাবাহিকভাবে প্রকাশিত হতো? তো এটা আমরা সবাই জানি প্রবাসী পত্রিকাতে। কয়েকটা পত্রপত্রিকা সম্পর্কে আমাদের একটু খেয়াল রাখতে হবে। প্রবাসী পত্রিকাতে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা এই প্রবাসী পত্রিকাতে প্রকাশিত হতো। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর এই প্রবাসী পত্রিকাতে প্রকাশিত হতো। এবং একই রকমভাবে আমরা খেয়াল রাখব যে বিবেকানন্দের বর্তমান ভারত উদ্বোধন পত্রিকাতে প্রকাশিত হতো। একইভাবে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা এটি আবার দেশ পত্রিকাতে প্রকাশিত হতো। তো এগুলো আমরা খেয়াল রাখবো। কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়? কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? না, 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস কলকাতাতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। এখানে আমাদের আরও খেয়াল রাখতে হবে কি না, 1784 সালে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছে। 1792 খ্রিস্টাব্দে জোনাথন ডানকান বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করছে এবং 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করছে লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন, শিক্ষার হেরফের নামক প্রবন্ধটি কে রচনা করেন? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে প্রতিষ্ঠা করছেন? না, 1939 সালে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করছে মানবেন্দ্রনাথ রায়। 1940 সালে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করছেন মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায়ের অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে আমরা কি জানব? না, ইন্ডিয়া ইন ট্রানজিশন, নবমানবতাবাদ, একটি ইশতেহার, এই সমস্ত গ্রন্থগুলো মানবেন্দ্রনাথ রায়ের গ্রন্থ। তো তিনি রাশিয়ার তাশখণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং এই ভারতের কমিউনিস্ট পার্টি রাশিয়ার তাশখণ্ডে প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে এবং মানবেন্দ্রনাথ রায় 1923 খ্রিস্টাব্দে জার্মানির বার্লিন থেকে ভ্যানগার্ড অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স নামে একটি পত্রিকাও প্রকাশ করেছিলেন। ফলে মানবেন্দ্রনাথ রায়ও আমাদের বামপন্থী আন্দোলনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আচ্ছা, ঠিক ভুল আমরা কারেকশন করে নিই। খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন কৌশিক রায়, এটি অ্যাকচুয়ালি সঠিক হবে না। কৌশিক বন্দ্যোপাধ্যায় খেলার ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। তার গ্রন্থটার নাম ছিল
খেলা যখন ইতিহাস, বড়িয়া মজুমদারের আরও একটা গ্রন্থ ক্রিকেট টিন, কলোনিয়াল ইন্ডিয়া, গৌতম ভট্টাচার্যের বাপি বাড়িজা, এই সমস্ত গ্রন্থগুলো, একই সাথে রূপক সাহার গ্রন্থ একাদশের সূর্যোদয় ও বিদ্রোহী মারাদোনা, এই গ্রন্থগুলোর নাম আমরা খেয়াল রাখব। কলকাতা মেডিকেল কলেজের জন্য জমিদান করেছিলেন মতিলাল শীল, এটা সঠিক আছে। 1935 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। বেন্টিংকের শাসনকালে এই কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন মন্টফোর্ড ব্রামলি এবং পরবর্তীকালের অধ্যক্ষ ছিলেন ডেভিড হেয়ার। এবং এই কলকাতা মেডিকেল কলেজের প্রথম মুসলিম ছাত্র রহিম খান ডাক্তারি পাশ করেছিলেন। আচ্ছা, মধুসূদন গুপ্ত প্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন, তোমরা সবাই জানো, এবং তাকে সাহায্য করেছিলেন রাজকৃষ্ণ দে, উমাচরণ শেঠ, দ্বারকানাথ গুপ্ত, নবীনচন্দ্র মিত্র প্রমুখ। এবং এই অ্যানাটমিস্ট ভ্যাদেমেকাম এই গ্রন্থটি অনুবাদ করেছিলেন মধুসূদন গুপ্ত, এবং তিনি বাংলায় যে দুটি গ্রন্থ অনুবাদ করেছিলেন তার মধ্যে লন্ডন ফার্মাকোপিয়া এবং অ্যানাটমি নামে দুটি গ্রন্থ তিনি অনুবাদ করেছিলেন। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ উলঘুলার নামে পরিচিত? এটা তো আমরা সবাই জানি, সাঁওতাল বিদ্রোহ হুল নামে পরিচিত এবং মুন্ডা বিদ্রোহ উলঘুলার নামে পরিচিত, তাহলে এটি ভুল। পরের প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন তারকনাথ পালিত। তো এই অপশানটিও কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করছেন আশুতোষ মুখোপাধ্যায় 1914 সালে, এবং তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। আচ্ছা, তাহলে আমরা এই উপবিভাগ 3 দেখি। ভারত সভার প্রাণপুরুষ কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই জানি। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি কে ছিলেন? আমি একটু আগেই তোমাদের আলোচনা করলাম, গৌরীশঙ্কর তর্কবাগীশ। ভারত সভার প্রাণপুরুষ যদি আমরা দেখি তাহলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কে ছিলেন? আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জানি। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক ছিলেন, এবং প্রথম বিএ পরীক্ষাটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হলো কবে? না 1858 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয় আমরা সবাই জানি 1854 সালে উডের ডেস্ক ব্যাচ অনুসারে কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে প্রতিষ্ঠিত হচ্ছে। এই সময় ভারতের ভাইসরয় বা গভর্নর জেনারেল ছিলেন কে? লর্ড ক্যানিং। জমিদার সভার প্রথম সভাপতি আমরা তো একটু আগে আলোচনা করলাম, রাধাকান্ত দেব। তো এইগুলোই। এরপরে 4 নম্বর অপশান দেখো, ম্যাপ পয়েন্টিং আছে। আমরা ম্যাপ পয়েন্টিংটাকে একটু অ্যাভয়েড করছি, তোমরা ম্যাপ পয়েন্টিংটা একটু দেখে নেবে। উপবিভাগ 5, ব্যাখ্যা বিবৃতি। ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল। এর ব্যাখ্যা আমরা কী ধরতে পারি? না, ব্যাখ্যা 2, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপকে দমন করা। 1929 খ্রিস্টাব্দে এই মিরাট ষড়যন্ত্র মামলা হলো, এবং মিরাট ষড়যন্ত্র মামলাতে যে বিদেশিদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, বেঞ্জামিন ব্র্যাডলি, ফিলিপ স্প্র্যাট এবং লেস্টার হাচিনসন, এবং মুজাফর আহমেদ সহ বহু ভারতীয়কেও এই মিরাট ষড়যন্ত্র মামলাতে গ্রেপ্তার করা হয়েছিল। 2 নম্বর বিবৃতি দেখো, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন? কারণ ব্যাখ্যা 3, এখানে সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না। সাইমন কমিশন কবে গঠিত হলো? না 1927 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে, এবং 1928 খ্রিস্টাব্দে এই কমিশন ভারতবর্ষে আসে। 1930 খ্রিস্টাব্দে এই কমিশন তাদের রিপোর্ট পেশ করেছিল, এবং 1935 খ্রিস্টাব্দে এই রিপোর্টের ভিত্তিতে আমাদের একটি আইন পাশ হলো, যে আইনে প্রথম ভারতকে যুক্তরাষ্ট্র বলে ঘোষণা করা হচ্ছে, এবং এই 1935 সালের আইন অনুযায়ী আমাদের সংবিধানের 75% আইন নেওয়া হলো। পরের প্রশ্ন চলে আসি, ব্যাখ্যা বিবৃতি। বাংলায় নমশূদ্র আন্দোলন শুরু করেছিল, তাহলে এই নমশূদ্র আন্দোলন কী কারণে শুরু হয়েছিল? বর্ণহিন্দু, ব্যাখ্যা 2, বর্ণহিন্দুদের একাধিপত্য এবং সামাজিক অত্যাচারের বিরুদ্ধে বিশেষ অধিকার অর্জন করে নিজেদের সামাজিক অবস্থানকে মজবুত করতে চেয়েছিল এই নমশূদ্ররা ওই হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে তারা আন্দোলন করেছিলেন। বিবৃতি 4, অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ছাত্ররা স্কুল কলেজ বর্জন করেন। এর উত্তর কী হবে? ছাত্ররা ইংরেজদের শিক্ষা ব্যবস্থা বর্জন করতে চেয়েছিলেন। অর্থাৎ এই অসহযোগ আন্দোলন পর্বেও বিভিন্ন ছাত্রছাত্রীরা ইংরেজ স্কুল কলেজগুলোকে
বয়কট করেছিলেন। তাহলে এই ছিল আমাদের শর্ট প্রশ্নের কিছু ব্যাখ্যাসহ উত্তর, এবং আমরা পরে তোমাদের যদি মনে হয় তাহলে আমরা 2 নম্বরের প্রশ্নগুলো আমরা কভার করে দেব। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।